বন্ধুরা, আজকে নতুন ধরনের ভিডিও, স্মৃতিরোমন্থনের ভিডিও। 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শুশুনিয়া পাহাড়ের ভ্রমণ 30শে ডিসেম্বর করা হয়েছিল। এই ভ্রমণের বিভিন্ন মুহূর্তগুলি আজকের ভিডিও তুলে ধরব শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই প্রাকৃতিক সৌন্দর্যর সাথে সাথে এই পাহাড়েই অবস্থিত রাজা চন্দ্রবর্মার শিলালিপি, যেটি ইউটিউবের খুব কম ভিডিওতেই পাবেন দেখতে। সেই সংক্রান্ত তথ্য থাকবে এখানকার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন মূর্তির ছবি, সঙ্গে পাথরের থালা বাটি সহ বিভিন্ন দোকানের পসরার ছবি, পাথরের মূর্তি ও মডেল তৈরির কারখানার ছবি তুলে ধরব। এমনকি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীরও কারখানার ছবি ভিডিওতে তুলে ধরব। এছাড়া যাওয়ার পথে দুর্গাপুর ব্যারেজ উপর দিয়ে আমরা শুশুনিয়াতে রওনা দিয়েছিলাম। সেই দুর্গাপুর ব্যারেজেরও বিভিন্ন চিত্র তথ্য সহ তুলে ধরব। এই সকল শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানেই কান্দ্রা ও সোনারন্দি শিক্ষার্থীদের নিয়ে শুশুনিয়া পাহাড়ের ভ্রমণের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভোর 4টায় আমি এবং আশিস দা পৌঁছে যাই শিমুলি আশ্রমে। এরপর দত্তবরটি মোড় এবং দক্ষিণখণ্ড মোড়ে শিক্ষার্থীদের নিয়ে এসে পৌঁছায় সোনারন্দিতে এর আগেই সোনুদার দায়িত্বে ছিল এবং দুটি বাসে শিক্ষার্থীদের নিয়ে বন্দর এবং পাচুন্দিতে দাঁড়ায়। এরপর বাস ছুটে চলেছে জ্ঞানদাস কান্দার উদ্দেশ্যে। সেখানে আর দুই শিক্ষক ভাতৃপ্রতিম ভাস্কর ও কালিদা তাদের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত ছিল এবং তাদেরকে বাসে তুলে নিয়ে আমাদের বাস ছুটে চলেছে শুশুনিয়ার উদ্দেশ্যে। আমরা যখন বোলপুর থেকে দুর্গাপুর মুখী হয় তখন আমরা সিদ্ধান্ত নিই দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যখন যাব, ব্যারেজটাও শিক্ষার্থীদের একটু দেখিয়ে নিই এবং আমরা দুর্গাপুর ব্যারেজ পার হয়ে বাস দুটিকে থামাই এবং শিক্ষার্থীদের দুর্গাপুর ব্যারেজটিকে দর্শন করাই। দুর্গাপুর ব্যারেজ দামোদর নদের উপর নির্মিত। এই ব্যারেজটি পরিচালনা করে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ব্যারেজ দ্বারা দামোদর ও তার উপনদীগুলির বন্যা নিয়ন্ত্রণ যেমন একদিকে করা হয়, অপরদিকে কৃষি জমিতে জলসেচের জন্য সেচ খাল খনন করা হয়েছে, যার দ্বারা বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার কৃষি জমিতে জলসেচ করা হয়। এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1953 সালে, উদ্বোধন হয় 1955 সালে। ব্যারেজটি 692 মিটার অর্থাৎ 2270 ফুট দীর্ঘ এবং এটির 34টি গেট রয়েছে। আর ব্যারেজটির উচ্চতা 12 মিটার অর্থাৎ 39 ফুট। দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু হওয়া বাম তীরের মূল খালটির দৈর্ঘ্য 136.5 কিলোমিটার এবং ডান তীরের মূল খালটির দৈর্ঘ্য 88.5 কিলোমিটার। সকাল 8টার দিকে আমরা দুর্গাপুর ব্যারেজে এসে উপস্থিত হয়। বাসটিকে ব্যারেজটি পার করে দাঁড় করানো হয়। শিক্ষার্থীদের নিয়ে এই ব্যারেজটিকে ভালো করে দেখালাম। দেখতে দেখতে প্রায় 40 মিনিট। এরপর শিক্ষার্থীদের বাসে চাপিয়ে আমাদের প্রধান উদ্দেশ্য শুশুনিয়া রওনা দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, যারা হাওড়া থেকে আসবেন তারা পুরুলিয়াগামী ট্রেনে ছাতনা স্টেশনে নামবেন। সেখান থেকে 9 কিলোমিটার শুশুনিয়া। দুর্গাপুর বা বর্ধমান থেকে বাসেও পৌঁছানো যায়। দুর্গাপুর ব্যারেজ থেকে আমরা রওনা দিলাম। বরজোড়া মোড়ে গিয়ে ডান দিকে টার্ন নিলাম। আমাদের দুর্গাপুর ব্যারেজ থেকে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আমরা 10টা নাগাদ পৌঁছালাম শুশুনিয়া পাহাড়ের সামনে। একে একে বাস থেকে সকলে নামলাম। এরপর স্থান নির্বাচন রান্নার। এ ব্যাপারে ক্যাটারিং এর মালিক শোভন এবং আমাদের মধ্যে দক্ষ আশিস দা দুজনা মিলে স্থান নির্বাচনে ব্যস্ত থাকলো। আর আমি একটু তথ্য সংগ্রহে ব্যস্ত থাকলাম। এই শুশুনিয়া পাহাড়ের স্থানগুলি অল্প সময়ে কিভাবে শিক্ষার্থীদের দেখাতে পারবো এবং এই এলাকাতে আর কি কি দর্শনীয় স্থান আছে তার তথ্য সহযোগিতা করলেন তপন বাবু। আমার নাম তপন গড়াই।
ঐতিহ্য ক্যাটারার্স দ্বারা রান্না বান্নার কাজ চলছে। এরপর আমরা জলখাবারের প্রস্তুতি শুরু করি। গ্রামের ছেলে মেয়ে, তাই জলখাবারটা আমাদের গ্রাম্য মেনুই করা হয়েছে, মুড়ি, ঘুগনি এবং রসগোল্লা। এরপর শিক্ষার্থীদের কিভাবে নিয়ে যাওয়া হবে তার পরিকল্পনা আমরা শিক্ষক মহাশয়ের টিম দ্বারা করে ফেললাম। ছেলেমেয়েরাও তাদের মতো পরিকল্পনা করছে। একটা ভিডিও বলবো, তোমার চুলাটা তুলবো, তুই গড়িয়ে দেবো এই বারবার। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত। এরপর আমরা পরিকল্পনা করে নিলাম, সমগ্র শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দিলাম এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকে গ্রুপ লিডার তৈরি করে দিলাম। পাহাড়ের ওঠার আগে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পুলিশ ক্যাম্প এখানে সহযোগিতা করার জন্য এগিয়ে চলেছে আমাদের বাহিনী। একেবারে শুরুতে এবছরের ক্যাপ্টেন পরিবর্তন। অন্যান্য বছর শুরুতে আমি থাকি, কিন্তু পাহাড়ে ওঠার ব্যাপারে বহু দক্ষ আমাদের আশিসদা। তা আশিসদার নেতৃত্বেই সামনে এগিয়ে চলেছে আমাদের বাহিনী। পাহাড়ে যাওয়ার পথে ডান দিকে এবং বাঁ দিকে বহু দোকান, যেখানে পাথরের বাটি থালা থেকে শুরু করে বিভিন্ন মূর্তি, এমনকি কাঠের কাজেরও বিভিন্ন দ্রব্য এখানে পাওয়া যাচ্ছে। সেই সব দোকানের বিভিন্ন ছবিগুলি আগে তুলে ধরছি। পাশে এই বিভিন্ন দোকানগুলিকে পার করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পাহাড়ের একেবারে নিম্নদেশের দিকে। পাথরের কারুকার্য হোক বা কাঠের কারুকার্য, সবগুলি কিন্তু খুব আকর্ষণীয় এবং লোভনীয়। এই বিভিন্ন আকর্ষণীয় দ্রব্যগুলি সংগ্রহ পরে করব, এখন প্রধান উদ্দেশ্য পাহাড়ে ওঠা। তাই আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। পাথরের ছোট্ট গ্লাসকে আরো আকর্ষণীয় করে তুলছে শিল্পী। পর্বতের পাদদেশে একটি উন্মুক্ত মন্দির দেখবেন। এটি নরসিংহদেব হিসাবে পূজিত হয়। পুরাণে বর্ণিত নরসিংহ রূপের সঙ্গে এর মিল সেরকম নেই। এর চেহারাটি অনেকটি দৈত্বিক আকার হলেও এখানে বহু দূর দূরান্ত থেকে পুজো বা যজ্ঞ করতে আসে বলে স্থানীয় সূত্রে খবর পেলাম। প্রধান কারণ হলো পশ্চিমবঙ্গে নৃসিংহ বা নরসিংহ রূপে মূর্তির পুজো নেই বললেই চলে। আবার অনেকে মনে করেন এই এলাকার আদিবাসী সাঁওতাল কোলমুন্ডারা এই মূর্তির পুজো করতেন। এরই পাশে অবস্থিত একটি ঝর্ণা, যেটি স্থানীয় লোকে যেমন একটি উৎসাহ বা উদ্দীপনা আছে, আর যারা পর্যটক তাদের তো এটি একটি অন্যতম আকর্ষণের কেন্দ্র। এই জল খুবই ঔষধি গুণসম্পন্ন জল বলে প্রমাণিত। বহু প্যাকেটজাত জলের তুলনায় গুণগত মান এর অনেক ভালো। এই ঝর্ণার জল সারা বছরই একইভাবে পড়ে। বাঁকুড়া একটি উষ্ণপ্রবণ জেলা হলেও গ্রীষ্মকালের এর প্রবাহের কোনো কম থাকে না। এই জলের উৎস কি সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে এই জলধারা এবং স্থানীয় পরিবেশকে পর্যবেক্ষণ করলে বলা যায় এটি একটি আর্টিজিও কূপের গুণসম্পন্ন বা বৈশিষ্ট্যযুক্ত ঝর্ণা। এর এই গুণগত মানের চিন্তাভাবনাতেই হয়তো স্থানীয় বাসিন্দারা এইখানে সেই সমুদ্র মন্থনের ছবিটি তুলে ধরেছে। এরপর শুরু করলাম পাহাড়ে ওঠার। সকল ছাত্রছাত্রীরা সামনের দিকে এগিয়ে চলল এবং ওঠার শুরুতেই আমরা দেখলাম শুশুনিয়া বিট ও ছাতনা ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে বিশেষ সতর্কীকরণ একটি সাইনবোর্ড। সতর্কীকরণ বোর্ডে যে জায়গাটাতে দৃষ্টি পড়ল সেটি হলো গাছে কয়েন পোতা, সে সম্পর্কে সতর্কতা। নতুন অভিজ্ঞতা দেখার জন্য উৎসাহ নিয়ে এগিয়ে চলেছে। 1200 মিটার এই পাহাড়টির চূড়াতে ওঠার জন্য সকলে এগিয়ে চলেছি। পাহাড়ে উঠতে উঠতে নতুন অভিজ্ঞতার সম্মুখীন। গাছের যে জীবন আছে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, আর আমরা নিজেদের মনোবাঞ্ছা পূর্ণের নামে
গাছে কয়েন বসিয়ে গাছকে কিভাবে বৃদ্ধি থেকে ব্যাহত ঘটাচ্ছি। জানি না কার কতটা মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে একটি উদ্ভিদ যে পূর্ণ বিকাশে বঞ্চিত হচ্ছে তার দায়ী যে আমরা, সেটা সহজেই বলা যায়। আরো 100 মিটার বটে, 100 মিটার বটে, আর যায় না, পারবি না। এই খাড়া পাহাড়ে ওঠা এবং নামার 3 ঘন্টার বেশি সময় লাগবে। আর এই পাহাড় থেকে যদি রাজা চন্দ্রবর্মার শিলালিপি যে পাহাড়ে আছে সেখানে যেতে হয়, সেটি আরো সময় সাপেক্ষ। শর্টকাট পদ্ধতি হচ্ছে কিছুটা পথের পর নেমে এসে টোটো ধরে ওই পাহাড়টির পাদদেশে যেতে হবে, এবং আমি রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখার এবং দেখানোর উদ্দেশ্যে মাঝপথেই যাত্রার পরিসমাপ্তি ঘটায়। পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য ছবি তোলার জন্য ছাত্রছাত্রীদের ওপরই দায়িত্ব দিলাম। এত সুন্দর পরিবেশে আর ছবি উঠবে না তাই কি কখনো হয়? ছাত্রদেরও কিছু ছবি তুলে ধরছি। পর্বতের ঢাল অতি বন্ধুর। ধীরে ধীরে শিক্ষার্থীদের একটি বড় অংশ পাহাড়ের চূড়ায় উপস্থিত হয়ে সেখানে একটি কৃষ্ণ মূর্তি দেখতে পেল, আরেকটি পদযুগলের ছাপ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ থেকে সংরক্ষণ না থাকায় এবং স্থানীয় তথ্য অনুসারে এই পদযুগলের প্রাচীনতা নিয়ে সন্দেহ আছে। এখানে একটি সূর্যদেবের চিহ্ন অঙ্কিত আছে। আমি আগেই বলেছিলাম, মাঝপথে যাত্রা শেষ করে আমি এই পর্বত থেকে নিচে নেমে আসি রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখার উদ্দেশ্যে। এবং নিচে নামার পর এর আগে যে আটিজীয় কূপ বা ঝর্ণার কথা বলেছিলাম তার পিছনেই গোপীনাথ ভবতারিণী আশ্রম অবস্থান করছে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা গোপীনাথ মহারাজ, এবং এই আশ্রমে দেবী দুর্গা এবং একটি মহাদেব আর একটি কালীর মূর্তি প্রতিষ্ঠিত আছে। এই পাহাড়ে শিক্ষার্থীদের সাথে থাকলো সোনুদা, আশিসদা, কালীদা এবং ভাতৃবতী ভাস্কর। আর আমি রওনা দিলাম রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখার উদ্দেশ্যে। প্রায় 8 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশ থেকে উঠে এই চন্দ্রবর্মার শিলালিপি দেখতে যাওয়া হয়, তাই প্রথমে একটি টোটো ভাড়া করে নিই। ওনার সাথে এলাকার পরিচিতি জেনে নিচ্ছি। এদিকে আপনার আছে ভরতপুর চিত্রপট। বেলমালা শিল্প মানে বেলের মালা, হ্যাঁ, বেল গাছের মালা জনটা করে ছোট ছোট কাটছে, কাটি পরে সেটাকে বিক্রি বাটা করে সংসার চালাচ্ছে। সেটা আছে আপনার বক্সাকে, সেটা ওই ইয়ার থেকে মোড় থেকে 6 কিলোমিটার বেলমালা তৈরি করছে। আপনারা যদি ওই বেলমালাটা তৈরি করাটা যদি কিনে পরে কলকাতা নিয়ে যেতে পারেন তো প্রচুর টাকা লাভ আছে। বেলমালা আর ভরতপুরে আপনার ওই পট শিল্পীদের আকার। এই ধারে সে শিলালিপি বলতে পাথরের গায়ে যে যখন সৃষ্টি হয়েছিল পাহাড়টা তখন যে লিখে গেছে সেই লেখাটা আছে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গ্রাম, আচ্ছা, নিচে আদিবাসী গ্রাম, আচ্ছা। ওরা পাতার কাজ করে আর করে সব কিছুই করে, কিন্তু ওরা আপনার তুলির মধ্যে তো করছে না, ওরা নিজের বাড়িতে করছে। শিউলি গ্রাম, শিউলি বলে, শিউলি আদিবাসী গ্রাম জনটা জানুয়ারি 3 জনটা আপনার নৃত্যশিল্পর অনুষ্ঠান। আজ 30 তারিখ, কাল 31, পরশু দিন এখানে আপনার বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবাংলার আসবে সব এখানে। শিল্পমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তারপর আপনার শিক্ষামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সমস্ত এখানে পাবেন জানুয়ারি। এখানে আদিবাসীদের যে নৃত্য অনুষ্ঠানটা হয়। শুশুনিয়া পাহাড় সংলগ্ন কোনো গ্রামে বেলমালা শিল্প, কোথাও বা পট শিল্পের গ্রাম, কোথাও আবার আদিবাসীদের নৃত্যের অনুষ্ঠান। আবার এই প্রসঙ্গে বলে রাখি, ছাতনা গ্রাম, যেটি বুড়ো চণ্ডীদাসের আরেকটি জন্মস্থান বলে যে বিতর্ক আছে, সেটিও এই এলাকার।
এই এলাকায় বেশ কিছু দর্শনীয় জায়গা আছে, সময় অল্প, তাই আজকে প্রধান গন্তব্য আমাদের চন্দ্রবর্মার শিলালিপি। রাজার এই শিলালিপি দেখার জন্য আমরা সেই প্রান্তে পৌঁছে গেলাম। এবার হাঁটা পথ, অবশ্যই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দুই দিকে গাছে ঘেরা। আবার এই রাস্তাটি এর আগে যে পাহাড়ে উঠলাম তার থেকে বন্ধুরতা অনেক কম। ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ের চূড়ার দিকে। কাজে এখানে আসার পরিকল্পনা, যাত্রাপথে একা। প্রচলিত কথা মনে পড়ে গেল, একা না বোকা। অবশেষে দুজনের দেখা মিলল। যাত্রাপথ যে সঠিক দিকে এগোচ্ছি সেটা উপলব্ধি আসলো। পাহাড়ের ওপর থেকে সেলফি, আবার এগিয়ে চলেছি। আবার কয়েকজনের সন্ধান পেলাম। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যের দিকে। দেখতে দেখতেই প্রথমে নজর পড়ল বর্তমান রাজাদের শিলালিপি। সত্যি আমরা আর পরিবর্তন হলাম না। যাই হোক, সেই লক্ষ্যের জায়গায় পৌঁছে গেলাম। পুরাতত্ত্ব বিভাগ থেকে বিশেষ সতর্কতা। গুহার দেওয়ালে সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী হরফে উৎকীর্ণ শিলালিপি দুটি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি নামে খ্যাত। শিলালিপি দুটি পাঠ করে জানা যায় চক্রস্বামী দেবতা অর্থাৎ বিষ্ণু দেবতার প্রধান সেবক ছিলেন তিনি। পুষ্করণার অধিপতি শ্রী সিংহবর্মনের পুত্র শ্রী চন্দ্রবর্মন ধোসা গ্রাম নামক পল্লী চক্রস্বামী দেবতাকে অর্থাৎ বিষ্ণু দেবতাকে উৎসর্গ করেন। শিলালিপিগুলি পর্যবেক্ষণ করে রাজা চন্দ্রবর্মনের রাজত্বকাল খ্রিস্টীয় ৪র্থ শতক বলে অনুমান করা যায়। ব্রাহ্মী লিপির ঠিক পাশেই শঙ্খলিপি নামক একটি দুর্লভ প্রকৃতির লিপি দেখা যায়। ১৯১৫ সালের ২১শে মে BG 2754 দ্বারা শিলালিপিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখে এবার ফেরা পালা। দেখতে দেখতে প্রায় ২টো বাজছে। পার্শ্ববর্তী বিভিন্ন দেখার জায়গা হলেও সময় যেহেতু অতিক্রান্ত হচ্ছে, তাই সিদ্ধান্ত নিলাম শুশুনিয়া গ্রামটা দেখার। এখানে বহু গুণী শিল্পীর বাড়ি, যারা মূর্তি খোদাই করে, তাই গ্রামটা দেখার একটা আলাদা উৎসাহ যোগালো। এখানকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, তার সংখ্যায় মোটামুটি কত কটা হইতে পারে? ১০-১২ জন আছে এখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। রাজ্য সরকারের রাষ্ট্রপতি যেহেতু অতিক্রান্ত হয়ে চলেছে, তাই কয়েকটি বাড়ি দেখার সিদ্ধান্ত নিলাম। এগুলো পাথরের তো থালাটা থালাটা আপনার বিভিন্ন টাইপের আছে। পাথরের থালা আছে, এখানে থালা আছে, কিসের সিমেন্টেরও থালা আছে, পাথরের থালা আছে। বোঝা যাবে না তো। যারা ভাবছেন ১০০ টাকার মধ্যে থালা বা পাথর বাটি পেয়েছেন, তারা আসলেও আসল পাথর বাটি বা থালা পাননি। কিভাবে তৈরি হয় এই দেখুন তার মেটেরিয়ালস, এবং এই হচ্ছে সেই ডুপ্লিকেট থালা, যেটি পাথরের থালা বলে আমরা খুশি হই। এগুলি সিমেন্ট, পাথরের ডাস্ট আর কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় ছাঁচের মাধ্যমে। আসল থালা প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা দাম। শুশুনিয়ার কিছু মূর্তি তৈরির কারখানাতে উপস্থিত হয়েছি। কারখানার এই যে বড় বড় পাথরের চাইগুলিকে কেটে বিভিন্ন মনীষীর মূর্তি এরা তৈরি করে, বিভিন্ন দেবদেবীরও মূর্তি তৈরি করে। কোথাও দেখুন প্রাথমিক পর্যায়ে কাজ করা হয়েছে, কোথাও বা ফিনিশিংয়ের মূর্তিও দেখানো আছে। এই মূর্তিগুলি খরচ বিভিন্ন ধরনের। কোনো ব্যক্তির যদি মূর্তি তৈরি করতে হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা তার খরচ, এবং ওজনও প্রায় ৮০ কেজি থেকে ১০০ কেজি হয়ে থাকে এই মূর্তিগুলোর। এরপর মূর্তি তৈরির আরেকটি কারখানায় উপস্থিত হলাম। সেখানে শিল্পীর প্রাথমিক পর্যায়ে মূর্তি তৈরির কাজ করছে। মূর্তি দেখেন, ছবিটা দেখেন,
শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ শিল্পকুটির থেকে এরপর বিদায় জানিয়ে আমরা এই এলাকাতেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর শ্রী বিষ্ণু কার্যালয়ে উপস্থিত হলাম। শিল্পী সনাতন কর্মকার, উনি ওনার পিতা প্রয়াত সহদেব কর্মকারের কাছে হাতের এই শিল্পকলা শিখেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের এই মূর্তিটি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পান 2007 সালে। এটা ন্যাশনাল নামটা পিছন দিকে, এটা তো কাজ ইয়া করা আছে। কি আসল জিনিসটা এইখানটায়, আসল জিনিসটা হচ্ছে এইটা। বর্তমানে ওনার এই কারখানার কিছু তৈরি করা মূর্তির ছবিগুলি তুলে ধরছি। ভিতর দিকে দেখতে পাবেন তার এখান থেকে। ওনার এই সূক্ষ্ম কাজটিকে ভালো করে লক্ষ্য রাখুন। দেবী দুর্গার সপরিবারের সকল মূর্তি একটি ছোট্ট জায়গার মধ্যে তুলে ধরেছেন। ওনার এই অতি সূক্ষ্ম কাজটি চাক্ষুষ করার ফলে এই ভ্রমণ যেন অন্য মাত্রার দিল আমার কাছে। দেখানোর জন্য রেখেছি, বাকি অনেক ছিল, বিক্রি করে দিয়েছি। এটা কিরকম দাম বিক্রি করেন? এগুলো তখন 5,000-6,000 টাকায় বিক্রি। উড়িষ্যা নরম পাথরে তৈরি ভগবান শ্রীকৃষ্ণের একটি সুসজ্জিত মূর্তি। এই ভাবনার উৎপত্তি হয়েছে প্রাচীন মন্দিরের স্থাপত্য থেকে। সম্পূর্ণ মূর্তিটি অলঙ্কৃত সূক্ষ্ম শিল্পের খোদিত বাটালি আর হাতুড়ির মাধ্যমে। শিল্পের কলা সৌন্দর্য ও আবহ বৃদ্ধি করেছে সুসজ্জিত স্তম্ভের ওপর শোভিত দুটি গরু এবং ময়ূরের মূর্তি। এই সার্বিক ভাবনাটি মৌলিক এবং মূর্তিটি সজ্জিত সূক্ষ্ম শিল্পে ভরা, তাই একটি অন্য মাত্রার রূপ দিয়েছে। ভারত সরকার দ্বারা প্রকাশিত এই বইটিতে 2007 সালে যারা পুরস্কৃত হয়েছেন তাদের শিল্পকলা এবং তাদের জীবনীকে তুলে ধরা হয়েছে। তার মূর্তি সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে। এই সেই মূর্তি যেটির জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ওনার জীবনীর সংক্ষিপ্ত রূপ আকারে এখানে লেখা আছে। পুরস্কার বিতরণী সেই অনুষ্ঠানের গর্বের মুহূর্তগুলির কিছু ছবি। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এমন ব্যক্তির সঙ্গে কথোপকথনের মুহূর্ত স্মরণীয় হয়ে রইল আমার কাছে। এরপর ফিরে এলাম পিকনিক স্পটের দিকে। এদিকে যে দত্ত হোটেল বা রায় হোটেল, এখানে খুব সুন্দর খাবার ব্যবস্থা আছে। এদিকে শিক্ষার্থীরাও পাহাড় থেকে নিচে চলে এসেছে এবং আসার পর আমাদের যে দুপুরের খাওয়ার ব্যবস্থা আছে সেটা শুরু হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু হলো এখান থেকে বিভিন্ন দ্রব্য সংগ্রহ করা, অর্থাৎ কেনাকাটি পর্ব। তাই ছাত্রছাত্রীদের নিয়ে এই দোকানগুলিতে আমরা শিক্ষক মহাশয়রা দলে ভাগ করে গেলাম। কেনাকাটির পর্ব, অর্থাৎ এখানকার বিভিন্ন জিনিস সংগ্রহ করা পর্ব চলছে। অপরদিকে এখানে আরেকটি বাচ্চাদের পার্ক আছে, সেই পার্কের বিভিন্ন দৃশ্য তুলে ধরছে। এই লাভের ভিতরে ছবি এটা বাড়াতো, এটা বাড়াতো, এই ব্যাটারি সাইবারটা অন করতে ছবি
ইয়েতে দেবো আজকে পেজে। দেখেছি পার্কেরটাই দেবো। আমি আমার সবকিছু আমাকে দিয়ে দিই। ছবি তুলবো গুলা দেখি। ওই পার্টিটার দর্শন আর পেলাম না। সেই ফার্স্ট পুরি আগের বছর ওই পার্টিটার দর্শন আর পেলাম না।